তো মৌলিক কি বেসিক নিড, আমাদের যে কি একটা বেসিক যে আমাদের মৌলিক যেগুলো চাহিদা রয়েছে, যেমন আমাদের মৌলিক 5টি কি অধিকার রয়েছে, তো এরকমই একটা কি মৌলিক একটা কি এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া হচ্ছে কি কোষ বিভাজন। তো বলছে যে এর মাধ্যমে জীবের একটি বৃদ্ধি ও বংশবৃদ্ধি কি ঘটে। তাহলে এই কোষ বিভাজনের মাধ্যমেই আমাদের কি দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। তাহলে বলছে যে যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা 4টি কোষের সৃষ্টি হয় তাকে কি বলা হয় কোষ বিভাজন বলা হয়। তাহলে আমরা কি দেখলাম যে যে প্রক্রিয়ায় জীবকোষ একটি জীবকোষ বিভক্তির মাধ্যমে কি হয় ভাইয়া একটি থেকে দুটি বা 4টি কোষের সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলছি কোষ বিভাজন। তো কোষ বিভাজন বলছে যে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল, এবং যে কোষ থেকে সৃষ্টি হয় সেটা হচ্ছে কি মাতৃকোষ বা মাদার সেল। এখন আমরা যে কোষ থেকে সৃষ্টি হয়েছি সেটা হচ্ছে কি মাতৃকোষ বা মাদার সেল, এবং আমরা যেটা সৃষ্টি হয়েছি সেটা হচ্ছে কি ডটার সেল বা কি অপত্য কোষ। তো আমাদের কোষ বিভাজন তো জানলাম যে কোষ বিভাজনটা কি, যে প্রক্রিয়া আমাদের একটা জীবকোষ কি বিভক্তির মাধ্যমে কি তৈরি হয় একটি থেকে দুইটি, দুইটি থেকে 4টি কোষ তৈরি হয়, সেটা হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজনের ধারণাটা আসলো কোথা থেকে, দিলটাকে? তো দেখো ভাইয়া বলছে যে মাতৃকোষ এটা তো হলো, দেখো ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক সালামান্ডার ট্রিটুরাস ম্যাকুলোসা কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে আমরা কি দেখলাম যে কি বলছে যে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষের মাধ্যমে, সামুদ্রিক স্যালামান্ডার কোষ যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটুরাস ম্যাকুলোসা, এই এই একটা প্রাণীতে তিনি কি করেন এই ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে আমরা কি পাইলাম যে ওয়াল্টার ফ্লেমিং কত সালে 1882 খ্রিস্টাব্দে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কিসে সামুদ্রিক স্যালামান্ডার কোষ বা ট্রিটুরাস ম্যাকুলোসা। এবং বলতেছি কি কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, একটি কোষ থেকেই কেবল একটি কোষ সৃষ্টি হতে পারে। এটি কে বলেন? এটি বলেন রুডলফ ভিরসাউ। কি বলেন? রুডলফ ভিরসাউ। তাহলে একটি কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটি বলেন কে? রুডলফ ভিরসাউ। এবং আমরা প্রথম যে কোষ বিভাজন লক্ষ্য করেন যে প্রাণীর নাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রিটুরাস ম্যাকুলোসা। কে করেন? ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, এবার আমরা দেখব সেটা হচ্ছে যে এই যে হ্যাপ্লয়েড এবং কি ডিপ্লয়েড। তো বলছে যে কি যে প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে প্রত্যেকটার। আমাদের যেমন কি একটা ইউনিক ক্রোমোজোম আছে, আমাদের ক্রোমোজোম কত সংখ্যা কত 23 জোড়া বা 46টি। তারপরে দেখো ফলের মাছিতে কতটি? ফলের মাছিতে রয়েছে কত 4টি ক্রোমোজোম রয়েছে। ফলের মাছিতে কতটি? 4টি ক্রোমোজোম। তো যেসব কেসে যে কোষে 2 সেট ক্রোমোজোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। যে কোষে কতটি? 2টি কি রয়েছে ক্রোমোজোম, 2 সেট ক্রোমোজোম রয়েছে সেটাকে বলছি আমরা কি ডিপ্লয়েড কোষ। এবং যে কোষে 1 সেট ক্রোমোজোম রয়েছে সেটাকে বলছি আমরা কি হ্যাপ্লয়েড কোষ। তাহলে হ্যাপ্লয়েড কোষ আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে কি n সংখ্যক, এটা একটা হ্যাপ্লয়েড কোষ। এবং যদি 2 সেট ক্রোমোজোম থাকে 2n, এটা হচ্ছে কি একটা ডিপ্লয়েড কোষ। ক্লিয়ার? তো কি বলছে যে যে কোষে দুই সেট ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে কি ডিপ্লয়েড কোষ, এবং যে কোষে কি 1 সেট ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হচ্ছে n আর ডিপ্লয়েড কি 2n। মানুষের দেহ, আমাদের দেহটা তাহলে কি? আমাদের দেহটা হচ্ছে কি মানুষের দেহ হচ্ছে কি 2n, কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু, আমাদের যে জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু, এটা কিন্তু হ্যাপ্লয়েড। আর এই হ্যাপ্লয়েড কোষের মাধ্যমে আমাদের তৈরি হয় কি জাইগোট। এই জাইগোট থেকে কি আমরা আমাদের পুরো বডি তৈরি হয় না। তো যেহেতু এই জাইগোট থেকে আমাদের পুরো বডিটা তৈরি হচ্ছে, তার মানে কি আমরা ডিপ্লয়েড কোষ, রাইট? আমাদের জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু কিন্তু কি হ্যাপ্লয়েড, কিন্তু এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কিন্তু তৈরি হয় কি জাইগোট। এই জাইগোটের মাধ্যমেই আমাদের কি পুরো দেহ তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি কি আমাদের সারা দেহটা কি বা মানব দেহ কি 2n বা ডিপ্লয়েড। ওকে, এবার আমরা দেখি যে কোষ বিভাজনের আমরা দেখো কি প্রকার। দেখো ভাইয়া
আমরা তো কোষ বিভাজনটা কি দেখলাম, তো এটা কোষ বিভাজনটা আবার কয়েকটা ক্যাটাগরিতে কয়েকটা প্রকারে আমাদের কি বিভক্ত হয়। তো কোষ বিভাজনের প্রকার আমরা দেখতে যেয়ে পাই যে কোষ বিভাজন কোষ বিভাজন হচ্ছে কি তিন প্রকার। মূলত আমরা কি তিন প্রকার কোষ বিভাজন দেখতে পাই। কি কি? একটা হচ্ছে কি অ্যামাইটোসিস, দুই নম্বর হচ্ছে মাইটোসিস এবং কি মায়োসিস। তো অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে কি একটা কি অপত্য কোষ বিভাজন। কি এটা হচ্ছে অপত্য কোষ বিভাজন, মানে এটা কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই এটা কি বিভাজিত হয়। একটি কোষ থেকে অপত্য আর একটি যে কোষ তৈরি হয় কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই, এটা হচ্ছে কি অ্যামাইটোসিস। এবং মাইটোসিসটা হচ্ছে এটা হচ্ছে সমতা রাখে, মানে ধরো একটি কোষ থেকে সমগুণ সম্পূর্ণ আরেকটি কোষ তৈরি করবে, এটা হচ্ছে কি মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। এটাকে বলছি কি আমরা কি সমীকরণিক বা ইকুয়েশনাল ইকু এ ইকুয়েশনাল, এটাকে বলছি আমরা কি ইকুয়েশনাল ইকুয়েশনাল কোষ বিভাজন, রাইট। তাহলে এটাকে আমরা মাইটোসিসকে বলতেছি আমরা কি সমীকরণিক কোষ বিভাজন, এবং মায়োসিসকে বলতেছি আমরা, এবং মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কেন হ্রাসমূলক কোষ বিভাজন ভাইয়া? কারণ এখানে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা এটা কিন্তু হ্রাস পায় যখন এটা বিভাজিত হয়। এই মায়োসিস প্রক্রিয়া যখন বিভাজিত হয়, এটা ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়, 2n থেকে n হয়, এজন্য কি এটা হ্রাস পায়, এজন্য বলছি এটা কি হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে আমরা কি পেলাম? অ্যামাইটোসিস প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস এটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, এবং মায়োসিস এটা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, এবার আমরা দেখি সেটা হচ্ছে যে কি হলো, তো দেখি আমরা সেটা হচ্ছে এখানে যে এবার দেখবো আমরা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কি কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি বলতেছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি বলতেছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে কি পেলাম আমরা? যে অ্যামাইটোসিসটা কি কোনো জটিল প্রক্রিয়া ছাড়া একটি কোষ থেকে যখন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, সেটাকে বলছি আমরা কি অ্যামাইটোসিস প্রক্রিয়া। এটা যদি আমরা দেখি এই জায়গাটাতে, সেটা হচ্ছে দেখো প্রক্রিয়াটা দেখো যে এটা একটা মাতৃকোষ, এটা একটা মাতৃকোষ। এই মাতৃকোষটা নিউক্লিয়াসটা মাতৃকোষটার এই যে সাইটোপ্লাজমটা দেখো মাঝ বরাবর একটা খাঁজ তৈরি হয়েছে। এই খাঁজ তৈরি হয়ে দেখো নিউক্লিয়াসটার বিভাজন হয়েছে, নিউক্লিয়াসের বিভাজন হয়ে দুটি অপত্য কোষে কি অপত্য কোষে পরিণত হয়েছে কোনো জটিল মাধ্যম ছাড়াই। এখানে কোনো জটিল মাধ্যম কোনো প্রক্রিয়া কিছু নাই, একটা কোষ থেকে দুইটি কোষ তৈরি হয়, এটা হচ্ছে কি অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, রাইট। তো আমরা দেখি যে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে কোন কোন জায়গায়। যেমন এক নম্বরে দেখো আমরা মনে রাখবো যেটা সেটা হচ্ছে ইস্ট, এই যে ইস্ট, তারপরে কি অ্যামিবা এবং এককোষী জীব কারা? যেমন ব্যাকটেরিয়া। তাহলে কি আমরা অ্যামাইটোসিস কিসে দেখবো? একটা হচ্ছে কি ইস্ট, অ্যামিবা এবং এককোষী ব্যাকটেরিয়াতে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে। এবার অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া তো আমরা পাইলাম কিসে? একটা হচ্ছে ইস্ট, অ্যামিবা এবং ব্যাকটেরিয়াতে। ওকে, এই জিনিসটা জানা লাগবে যে বিজ্ঞানী স্ট্রাসবার্গার 1992 এর মতে অ্যামাইটোসিস প্রক্রিয়া হলো জটিল উন্নতি কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। অর্থাৎ এই অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে আমাদের যে মাইটোসিস জটিল, তারপরে মায়োসিস আরো জটিল, এই অ্যামাইটোসিস থেকে কি এর উদ্ভাবন হয়েছে। এবার চলে আসো ভাইয়া, সেটা হচ্ছে কি মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। তো এখানে আমরা কি কি জানবো সেটা হচ্ছে যে মাইটোসিসের কয়েকটা পর্যায় রয়েছে, তারপরে আমাদের এই যে মাইটোসিসের গুরুত্ব, এটা বেশি আমরা গুরুত্ব দিয়ে পড়বো, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিসটা ভালোভাবে পড়বো। তো দেখো ভাইয়া বলতেছে কি এখানে যে সাইটোপ্লাজমের বিভাজনকে বলি আমরা সাইটোকাইনেসিস, এবং নিউক্লিয়াসের বিভাজনকে বলি আমরা কি ক্যারিওকাইনেসিস।
তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে বলি আমরা সাইটোকাইনেসিস, এবং নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি কি ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে হচ্ছে কি নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের বিভাজনটাকে বলছি আমরা ক্যারিওকাইনেসিস। এরপরে যেটা দেখা লাগবে সেটা হচ্ছে এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম এবং নিউক্লিয়াস কি উভয় একবার বিভাজিত হয়। অর্থাৎ ক্রোমোজোম যদি একবার বিভাজিত হয় তাহলে নিউক্লিয়াসটাও বিভাজিত হবে কত একবার। তাহলে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়, সেটা হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ায়। এই যে এখানে আসি। তারপরে আমরা দেখি যে নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান স্লাইখার। তাহলে নিউক্লিয়াসের যে ক্যারিওকাইনেসিস এই প্রক্রিয়াটা কে দেখতে পান, সেটা হচ্ছে স্লাইখার। এবং ওয়াল্টার ফ্লেমিং এর এক প্রকার পূর্ণ নাম দেন, সেটা হচ্ছে কি মাইটোসিস। তাহলে মাইটোসিস নামটা কে দেন, ওয়াল্টার ফ্লেমিং। কিন্তু আমাদের ক্যারিওকাইনেসিস যে প্রক্রিয়াটা ঘটে এটা কে দেন, এটা হচ্ছে স্লাইখার। তো এখানে দেখো যেটা বললাম সেটা এখানে লেখা আছে যে কি বলতেছে, যে এখানে ফলে নতুন সৃষ্ট কোষ দুটি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, এটাকে বলছে আমরা কি ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। আচ্ছা, এতক্ষণ দেখলাম আমরা কি অ্যামাইটোসিস কোথায় ঘটে। অ্যামাইটোসিস কোথায় ঘটে, এক নম্বর হচ্ছে অ্যামিবা, ইস্ট এবং ব্যাকটেরিয়াতে আমাদের অ্যামাইটোসিস ঘটে। কিন্তু মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিস ঘটে আমাদের দেখো শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ এবং ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। তাহলে কোথায় হয়ে থাকে, শাখা প্রশাখার, দেখো শাখা প্রশাখার শীর্ষ, গাছপালা হয়, গাছপালার যে শীর্ষ ডালপালা তৈরি হয় এই শীর্ষে কি মাইটোসিস বিভাজন হয়। তারপরে কি বলছে, মূলের বর্ধিষ্ণু অঞ্চল, মূলের যে বর্ধিষ্ণু একটা অঞ্চল রয়েছে এই মূলের বর্ধিষ্ণু অঞ্চল, তারপর কি বলছে ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল। দেখো ভাইয়া, আমাদের যে এই একটা এত বড় একটা মানব দেহ তৈরি হয়, বিভিন্ন গাছপালা, এই যে এত বড় বড় গাছ, এগুলো কি এই অঙ্গ প্রত্যঙ্গটা কি মাইটোসিস কোষ বিভাজনের ফল। এবং জননাঙ্গের গঠন ও বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে জননাঙ্গের বৃদ্ধি, দেখো এটা কিন্তু এই জননাঙ্গ দেখলে আমরা মায়োসিস দাগাই দিই, এটা কিন্তু কি হবে, মাইটোসিস হবে। তাহলে জননাঙ্গের বৃদ্ধি যদি বলে, জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি, এটা কোন প্রক্রিয়ার ফল, এটা হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ার ফল। তাহলে আমরা কি কি পাইলাম ভাইয়া, কাণ্ড, শাখা প্রশাখার কাণ্ডের শীর্ষ, তারপরে কি পাইলাম মূলের বর্ধিষ্ণু শীর্ষ, এবং কি ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস ঘটে। এবং কোথায় ঘটে, মানবদেহে আমাদের কোথায় ঘটে, জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিতে মাইটোসিস প্রক্রিয়া ঘটে। এবং আমাদের সারা দেহ যে এটা কিসের ফল, এটা হচ্ছে কি মাইটোসিসের ফল। ওকে, এরপরে আমরা দেখি যে মাইটোসিসের বৈশিষ্ট্য এটা তেমন আর কি গুরুত্ব না, চাইলে এটা আর কি রিডিং দিবা। কিন্তু এইখানে আসি আমরা, এবার আসবো আমরা কোষ চক্র বা ইন্টারফেজ। এইটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খুব ভালোভাবে এটা কি পড়তে হবে। তো কোষ চক্রটা কি আসলে ভাইয়া, এটা একটা চক্র, কোষ যে বিভাজিত হয় একটা চক্রাকারে, এটাই হচ্ছে কি একটা কোষ চক্র। তো কোষ চক্রটা কি ভাইয়া, কোষ চক্রটা বলতেছে যে কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি কোষ চক্র। তাহলে আমরা কি পাইলাম, কোষটা আগে প্রথমে সৃষ্টি, তারপরে তার বৃদ্ধি এবং তার বিভাজন, এই তিনটা কাজ যে চক্রে হয় সেটা হচ্ছে কি আমাদের কোষ চক্র। তাহলে এই কোষ চক্রটা দেন কে হার্ডওয়ার্ড এবং পেল্ক কত সালে, 1953 সালে এই কোষ চক্রটা কি তারা দেন। বলছে এখানে একটা গুরুত্বপূর্ণ দেখো ইনফরমেশন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন, কত 100 ট্রিলিয়ন কথাটা কিন্তু অনেক বড় ভাইয়া। 100 ট্রিলিয়ন মানে কত, 10 টু দি পাওয়ার কত 14। 100 ট্রিলিয়ন মানে কত, 10 টু দি পাওয়ার 14। এটা কিন্তু অনেক বড়। আমরা মিলিয়ন শুনছি, বিলিয়ন শুনছি, 1 মিলিয়ন কত 10 লাখ, বিলিয়ন কত 100 কোটি, এটা বিলিয়নে 100 কোটি, কিন্তু ট্রিলিয়ন কি এটা অনেক বড়। তো আমাদের দেহে কি বলতেছে যে 100 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে একটা জিকে প্রশ্ন আমরা ধরতে পারি যে আমাদের মানব দেহে কত থাকে, কতটি কোষ থাকে, 100 ট্রিলিয়ন। ওকে, তাহলে আমরা কি পড়লাম, কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন যে চক্রে ঘটে সেটা হচ্ছে কোষ চক্র। এবং এটা কে দেন, হার্ডওয়ার্ড ও পেল, কত সালে, 1953 সালে। আমাদের দেহে কতটি কোষ রয়েছে, 100 ট্রিলিয়ন। ওকে, এরপর আমরা দেখি যে আমাদের কোন কোষগুলো বিভাজিত হয়
এবং কোন কোষগুলো আমাদের বিভাজিতই হয় না। তো দেখো ভাইয়া, কিছু কিছু আমাদের কোষ রয়েছে, দেখো কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত। কিছু কিছু কোষ রয়েছে যেগুলো দ্রুত বিভাজিত হয়, যেমন ভ্রূণ কোষ, ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের সৃষ্ট মেরিস্টেম কোষ। তাহলে কি পাইলাম যে দ্রুত বিভাজন কোনগুলো হয়, সেগুলো হচ্ছে কি ভ্রূণ, ভ্রূণ কোষ আমাদের। তারপর কি রয়েছে মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। মেরিস্টেম কোষ কি, এটা একটা ভাজক টিস্যু। তো এগুলো কি আমাদের দ্রুত কি বিভাজিত হইতে পারে। এবং আমাদের দেহে কি রয়েছে যে পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশি কোষ এবং স্নায়ু কোষ, এই তিনটা আমাদের কি বিভাজিতই হয় না। কি হয় না বলছে কি, এমন আমাদের কোষ রয়েছে যেমন লাল রক্তকোষ অর্থাৎ আরবিসি, পেশি কোষ, মাসেল কোষ এবং স্নায়ু কোষ, নার্ভ টিস্যু, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ, এগুলো আমাদের কি কখনো বিভাজিত হয় না। এটা আমরা মনে রাখবো কি দিয়ে ভাইয়া, আমরা মনে রাখবো যে দেখো এটা আমরা মনে রাখবো পলাশ দিয়ে। কি দিয়ে? পলাশ দিয়ে। দেখো এটা আমরা মনে রাখবো পলাশ দিয়ে। পলাশ 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 দিয়ে। পতে কি আমাদের পেশিকোষ, লতে কি লাল রক্তকোষ এবং তালবশতে আমাদের কি এটা দন্ত স দিলেও হয় বা স্নায়ুকোষ। তাহলে আমরা কি পেলাম যে পলাশ, এটা আমাদের কখনো কি পলাশ বিভাজিত হয় না। তাহলে আমরা আমাদের যদি বলে যে কোন কোষটি, প্রশ্ন আসতে পারে এইভাবে যে কোন কোষটি বিভাজিত হয়, একটা হচ্ছে লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ এবং কি দিয়ে দিবে মেরিস্টেম কোষ। তাহলে কোনটি হয়? মেরিস্টেম কোষ। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আমরা দেখি কোষচক্রকে আমরা প্রধানত কতটি, দুইটি ধাপে বিভক্ত করতে পারি, যথা একটা বিভাজনরত অবস্থা, এটাকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ, এবং আরেকটা রয়েছে আমাদের প্রস্তুতি দশা বা এটাকে বলছি আমরা অবিভাজন অবস্থা, যেটাকে বলছি আমরা ইন্টারফেজ। তাহলে আমরা কয়টা পাইলাম ভাইয়া? একটা হচ্ছে কি বিভাজন দশা, যেটাকে বলেছি এম ফেজ, এবং আরেকটা হচ্ছে কি অবিভাজন অবস্থা বা প্রস্তুতি পর্যায়, যেটাকে আমরা বলতেছি ইন্টারফেজ। তো দেখো ভাইয়া, আমাদের বলতেছে যে কোষচক্রের মোট সময়টার মধ্যে, মোট সময় কি যদি আমরা 100% ধরি, তো 5 থেকে 10 ভাগ মাত্র লাগে বিভাজন হইতে। আর প্রস্তুতি দশাটাই বেশি। কত? প্রস্তুতি দশাটাই হচ্ছে কি 90 থেকে 95 ভাগ হচ্ছে প্রস্তুতি দশা, এবং 5 থেকে মাত্র 10 ভাগ হচ্ছে কি আমাদের এমফেজ বা বিভাজন দশা। ওকে, তো দেখি আমরা, তো এই কোষচক্রটা চালাতে গেলে কিছু কি আমাদের কি লাগে, কিছু উদ্দীপনা লাগে। তো একটা উদ্দীপনা রয়েছে অভ্যন্তরীণ, আর একটা রয়েছে কি বাহ্যিক। তো বাহ্যিক এবং অভ্যন্তরীণ, কোনটা বাহ্যিক এবং কোনটা আমাদের অভ্যন্তরীণ। তো দেখো ভাইয়া বলতেছে এখানে যে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন, কি সাইক্লিন বা সিডিকে যৌগ। এটা কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা কি আমাদের অভ্যন্তরীণ কোষচক্রে যে আমাদের এই কোষচক্রটা যে চলবে, তো এই কোষচক্রটা চলার জন্য যে একটা উদ্দীপনা দরকার, এই উদ্দীপনাটা দেয়কে, অভ্যন্তরীণ উদ্দীপনাটা দেয়কে, এটা হচ্ছে কি একটা সাইক্লিন বা সিডিকে যৌগ। এটা হচ্ছে কি একটা প্রোটিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এবং বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। তাহলে আমরা কি পেলাম যে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করেন কে সিডিকে যৌগ বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এবং বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে হরমোন, গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন এবং কি গ্রোথ ফ্যাক্টর আমাদের কি বাহ্যিক উদ্দীপনা দেয়। তাহলে বাহ্যিক উদ্দীপনা দেয় কে? বাহ্যিক উদ্দীপনা দেয় আমাদের হরমোন আর গ্রোথ ফ্যাক্টর। অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় আমাদের কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ওকে, ভেরি গুড। এবার আমরা দেখি যে এখানে একটা লাইন আছে ভাইয়া, যে কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। যে বোন ম্যারুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। তাহলে বোন ম্যারুতে লোহিত রক্তকণিকা কোষের বৃদ্ধির জন্য, এটা কিন্তু অষ্টম অধ্যায় আছে জুলজিতে, যে কিডনি একটা এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। এই এই এরিথ্রোপয়েটিন কি করে? লাল রক্তকণিকা বা আরবিসি তৈরিতে উদ্দীপনা যোগায়। এটা এখানে বলতেছে। এবার আমরা দেখি সেটা হচ্ছে ইন্টারফেজ। তাহলে কি আমরা মাইটোটিক ফেজ এবং ইন্টারফেজ যে পড়ছি, তো এখন আমরা দেখবো কি ইন্টারফেজ। ক নম্বরে যদি আমরা ইন্টারফেজ দেখি, তো ইন্টারফেজ বলছে এটা একটা কি, এটা একটা বেশ কি দীর্ঘ, কারণ আমরা আগে দেখছি প্রায় 95 থেকে 90% আমাদের সময় লাগে। কত দেখলাম আমরা? হ্যাঁ, 90 থেকে 95% সময় কিন্তু আমাদের লাগে কি এই ইন্টারফেজ দশায়। অর্থাৎ এটা কি একটা আমাদের বেশ দীর্ঘ পর্যায়। কি বলতেছে যে এই পরবর্তী বিভাজন পর্যায়টিকে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য ইন্টারফেজ অবস্থায়
নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে। এই যে আমাদের এই ইন্টারফেজ পর্যায়ে বহু যে এই নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে, এই জন্য এই নিউক্লিয়াসটাকে আমরা বলছি বিপাকীয় নিউক্লিয়াস। দেখো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ যে বিপাকীয় নিউক্লিয়াস আমরা কোথায় পাই? বিপাকীয় নিউক্লিয়াস পাই আমরা কোথায়? ইন্টারফেজ দশায়। কেন ইন্টারফেজ দশায়? এটা একটা খুবই দীর্ঘ একটা পর্যায়, এবং এই পর্যায়ে এই নিউক্লিয়াস আমাদের বহু ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। এজন্য বলতেছি এটাকে আমরা কি বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে প্রশ্ন আসতে পারে যে বিপাকীয় নিউক্লিয়াস আমরা কোথায় পাই? সেটা হচ্ছে কি ইন্টারফেজ দশায়। ভেরি গুড, গেল, এগুলো পড়তে হবে না। এইখানে আসি আমরা। এবার আমরা দেখি যে কোষ চক্রে যে ইন্টারফেজ পর্যায়টা আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এখানে রয়েছে একটা হচ্ছে জিয়ন দশা, তারপরে রয়েছে তারপরে রয়েছে এস দশা, এবং আরেকটা রয়েছে আমাদের G2 দশা বা গ্যাপ 2। তাহলে আমরা কয়টা পাইলাম? একটা হচ্ছে G1 বা গ্যাপ 1, তারপরে আমরা কি এস দশা বা সংশ্লেষ দশা সিনথেসিস, আর একটা হচ্ছে কি গ্যাপ 2 দশা। এই তিনটা দশাতে আমাদের কিছু করা লাগবে। এই যে ইন্টারফেজ কোষ বিভাজিত না হয় না, কিন্তু বিভাজনের পূর্ব প্রস্তুতি নেই। একটা হচ্ছে G1, এস দশা এবং G2 দশা। তো আমাদের এস দশায় প্রথমে কি ঘটে, না G1 দশায় আমাদের কি ঘটে? তো গ্যাপ 1-এ দেখো এখানে বিভিন্ন সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এর দশায়, এবং এ সময় কি হয়? প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ ও ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সেটা হচ্ছে সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া কোথায় নিয়ন্ত্রিত হয়? জিয়ন দশায়, এবং এ সময় প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। এখানে কি তৈরি হয়? উপাদান তৈরি হয়। এখানে কিন্তু কি ডিএনএ রেপ্লিকেশন হয় না, এখানে ডিএনএ আরএনএ রেপ্লিকেশনের জন্য যে উপাদান, সেই উপাদানটা তৈরি হয় জিয়ন দশায়। তাহলে আমরা কি পাইলাম? যে জিয়ন দশায় আমরা কি পাই? প্রয়োজনীয় প্রোটিন এবং আরএনএ ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি হয়। এবং এই সময়ে আমাদের এই চক্রের জীবন দশায় আমাদের সময় লাগে 30 থেকে 40%। এই দুইটা কথা মনে রাখলে আমাদের কি জীবন দশা হয়ে যাবে। এবং আরেকটা এখানে লাইন আছে, সেটা হচ্ছে যে টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দান করে। তাহলে একটা রিসেপ্টর প্রোটিনের সাথে কি যুক্ত হয়ে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষ চক্র শুরুর নির্দেশ দেয় কোন দশায়? জীবন দশায়। এবং আমাদের যে আরএনএ ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয় জীবন দশায়। ওকে, এবার আমরা দেখি এস দশা। তো এস দশাটা হচ্ছে এটা একটা কি সিনথেসিস বা সংশ্লেষ দশা। তো এই দশায় আমাদের যেটা তৈরি হয়, একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণু দৈর্ঘ্য বরাবর দুটি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে পরিণত হয়। তার মানে কি ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে আমরা কি পেলাম? যে এস দশায় ডিএনএ কি সংশ্লেষ হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং প্রতিটি ডিপ্লয়েড কোষে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ একটি ডিএনএ থেকে আমাদের রেপ্লিকেশনের মাধ্যমে দুইটি ডিএনএ তৈরি হয়, এবং এ সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। তাহলে আমরা দেখলাম যে জীবন দশায় আমরা কি পাইলাম? সকল উপাদান তৈরি করলাম, এবং এস দশায় এসে আমরা ওই উপাদান দিয়ে কি করলাম? আমরা ডিএনএ রেপ্লিকেশন করলাম, এবং এখানে আমরা কি পাই? প্রতিটি ডিপ্লয়েড কোষে ডিএনএ এর পরিমাণ আমাদের দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ দুইটা ডিএনএ পাই। এবং এ সময় আমাদের এখানে সময় লাগে 30 থেকে 50 ভাগ। এখানে সময়টা কি বেশি লাগে। তাহলে কোন দশায় সময় বেশি লাগে? সেটা হচ্ছে সংশ্লেষ দশায়। যেহেতু এখানে ডিএনএ কি রেপ্লিকেশন হয়, স্বাভাবিকভাবে এখানে সময় বেশি লাগবে। তাই আমাদের কত সময় লাগে? এখানে 30 থেকে 50%। জীবন দশায় আমাদের কত লাগছে? 30 থেকে 40%। ওকে, ভেরি গুড। এবার আমরা দেখি G2 দশা। এটা তো আমরা আগেই বলছি যে ডিএনএ সংশ্লেষ ঘটে এস দশায়, এটা তো আমরা আগেই বলছি। তো এবার দেখো আমরা G2 দশায় কি দেখবো? এটি হলো এম ফেজে, কি বলছে? এটি হলো এম ফেজে তথা মাইটোটিক ফেজে বা বিভাজন পর্যায়ে এটা প্রবেশের দশা।
মানে এটা হচ্ছে কি ইন্টারফেজের শেষ দশা, কিন্তু মাইটোটিক অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে প্রবেশের এটা কি প্রথম দশা। ওকে, তো এখানে কি হয় ভাইয়া, এখানে হয় যেটা এ পর্যায়ে কি হয়, প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউলস গঠনকারী পদার্থ সংশ্লেষণ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যে মাইটোসিস পর্যায়ে যাব সেখানে তো আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে। তো স্পিন্ডল যন্ত্রটা স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে, এটার জন্য যে মাইক্রোটিউবিউলস গঠনকারী পদার্থ সংশ্লেষ হয়, যা দিয়ে আমরা কি স্পিন্ডল তন্তু তৈরি করতে পারি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখতে পারো যে আমাদের এটিপি তৈরি হয় কোন দশায়, G1 GS এবং কি G2। আমাদের এটিপি তৈরি হয় কোথায়, G2 পর্যায়ে। এবং G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে ম্যাচুরিটিং প্রমোটিং ফ্যাক্টর নামক MPF প্রোটিনের প্রয়োজন পড়ে। তাহলে ম্যাচুরিটিং প্রমোটিং ফ্যাক্টর কোথায় প্রয়োজন পড়ে, G2 দশায়। এখানে কি তৈরি হয়, আমাদের এটিপি তৈরি হয়, এবং এখানে কি তৈরি হয়, মাইক্রোটিবিউলস তৈরি হয়। কেন, স্পিন্ডল তন্তু তৈরির জন্য আমরা মাইক্রোটিবিউলস এখানে কি তৈরি হয়। এখানে সময় লাগে কত ভাইয়া, 10 থেকে 20 ভাগ। কত সময় লাগে, 10 থেকে 20 ভাগ। তাহলে আমরা কি পেলাম, এম1 ফেজে কি পাইলাম, জি1 ফেজে, জি1 গ্যাপে আমরা পাইলাম কি, ওখানে আমরা কি, ওটা একটা প্রস্তুতি দশা। ওই দশাতে আমরা কি তৈরি করলাম, ডিএনএ রেপ্লিকেশনের জন্য ওই উপাদানটা তৈরি করলাম। সময় কত লাগলো, 30 থেকে 40%। এবং আমরা তারপরে ওই উপাদান দিয়ে সংশ্লেষ দশা তথা এস দশায় আমরা কি ডিএনএ রেপ্লিকেশন করলাম, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ পাইলাম। এবং ওখানে সময় লাগে আমাদের 30 থেকে 50%। আর G2 দশা, যেটাতে সময় আমাদের মেইনলি তৈরি হয় এটিপি এবং মাইক্রোটিবিউলস তৈরি হয়, এখানে সময় লাগে 10 থেকে 20%। এতটুকু জানলেই হয়েছে, আর কিছু লাগবে না। এখান থেকেই আমরা ইনশাল্লাহ কমন পাবো। এরপরে আমরা দেখবো কোষচক্রের নিয়ন্ত্রক। কোষচক্রের নিয়ন্ত্রকটা আসলে কে। দেখো ভাইয়া, এখানে কয়েকটা নিয়ন্ত্রক রয়েছে, যেমন সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। আমরা এখানে দুইটা মনে রাখবো, গুরুত্বপূর্ণ দুইটা। দেখো ভাইয়া কিভাবে মনে রাখবো, এখানে হচ্ছে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। কে প্রস্তুত করে, এই ই প্রস্তুত করে। এটা কিভাবে মনে রাখবো ভাইয়া, এটা আমরা মনে রাখবো যে আমরা মনে রাখবো যে ই ফর ইডি, আর ইডি ফর আমরা মনে রাখবো রেডি। দেখো ভাইয়া, আমরা এটা কেন বললাম, আমরা মনে রাখার জন্য মনে রাখবো যে সাইক্লিন ই, এটাতে কি তৈরি হয়, সাইক্লিন ইতে আমরা রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে। আমরা কিভাবে মনে রাখবো, যে ই দিয়ে সাইক্লিন ই ফর এডি, এডি ফর রেডি, মানে কি, রেডি মানে কি, প্রস্তুত করা। তাহলে আমরা মনে রাখবো যে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করার জন্য কোন নিয়ন্ত্রক কাজ করে, সেটা হচ্ছে সাইক্লিন ই ফর এডি, এডি ফর আমরা মনে রাখবো রেডি। এবং আমরা মনে রাখবো আরেকটা, সেটা হচ্ছে কি সাইক্লিন এ। আচ্ছা, এ মানে কি ভাইয়া, এ দিয়ে আমরা কি মনে রাখবো, অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ। তো দেখো বলছে কি যে রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করে। তাহলে ত্বরান্বিত কে করে, সাইক্লিন এ ফর অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ, তাহলে কি ত্বরান্বিত করে। তাহলে আমরা মনে রাখবো সাইক্লিন এ দিয়ে ত্বরান্বিত হয়, ই দিয়ে মনে রাখবো কি প্রস্তুত, ই ফর এডি, এডি ফর রেডি। এই দুইটা মনে রাখলে হয়েছে। ওকে, আর কিছু লাগবে না। এগুলো ইন্টারফেজের গুরুত্বটা আর কি আমাদের যে আমরা পড়ে আসলাম, G1 এবং এস এবং G2, এটাই আর কি এখানে বলে দেওয়া হয়েছে। তো মনে রাখবে যে প্রথম দুইটা হচ্ছে আমাদের G1 নিয়ে কাজ করা হয়েছে, এখানে G1, এবং এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেটেড হয়, এটা হচ্ছে এস পর্যায়, এবং তার মাইক্রোটিবিউল সৃষ্টি হবে এবং এটিপি সৃষ্টি হয়। এটা আমরা সবগুলো কি বলে আসছি, এগুলো কি। আর এই যে এখানে এটা হচ্ছে কি G2 পর্যায়, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে G2 পর্যায়। এগুলো দেখলে আমাদের আর কিছু লাগবে না। কোষচক্রের গুরুত্ব, এটা একটু রিডিং দিবা, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এবার আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মাইটোটিক ফেজ বা এম ফেজ। এখানে আর কি এখানে ইন্টারফেজ এবং এম ফেজের পার্থক্যটা দেওয়া আছে। এটা আর কি একটু দেখবা।
আমরা আগেই পড়ে আসছি। দেখো বিভাজনের প্রস্তুতি দশা, এটা হচ্ছে প্রকৃত বিভাজন দশা। এখানে সময় লাগে 90 থেকে 95%, এখানে সময় লাগে 5 থেকে 10%। এটা হচ্ছে এই দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি, সংখ্যাগত বৃদ্ধি ঘটে, এছাড়া বিস্তার ও বিভাজন ঘটে। তারপরে এখানে ক্রোমাটিন তন্তু হিসাবে থাকে, এখানে কি আমরা ক্রোমোজোম পাই। তাহলে বিভাজন দশায় আমরা ক্রোমোজোম পাই, এখানে আমরা কি ক্রোমাটিন হিসাবে থাকে। ওকে, এবার আমরা দেখব মাইটোসিস। মাইটোসিসে পড়তে গেলে আমাদের যেটা প্রথম জানা লাগে সেটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এটা আমরা ওই সেই 9-10 থেকে শুনে আসছি আর কি, যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, তো ক্যারিওকাইনেসিসটা কি ভাইয়া? সেটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজন, এবং সাইটোপ্লাজমের বিভাজন সেটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। এই যেখানে দেওয়া আছে যে ক্যারিওকাইনেসিস এবং এটা কি বলতেছে এখানে, যে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে বলতে আমরা কি ক্যারিওকাইনেসিস বলে। ওকে, এবার আমরা দেখব যেটা, সেটা হচ্ছে মাইটোসিসের পর্যায়সমূহ। তো মাইটোসিসের কয়টি পর্যায় রয়েছে ভাইয়া? 5টি পর্যায় রয়েছে। কি কি? একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো একটা একটা করে আমরা দেখি যে প্রোফেজ দশায় কি কি হয়, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ এক এক করে আমরা দেখি। তো প্রথম যে দশাটা ভাইয়া সেটা হচ্ছে কি কি প্রোফেজ, বা এটাকে বলছে আদ্য পর্যায়, বা এটা হচ্ছে কি প্রাক পর্যায়। এটা হচ্ছে কি মাইটোসিসের প্রথম পর্যায়। তো দেখো ভাইয়া এখানে কি বলতেছে, এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। কি পর্যায়? এটি মাইটোসিসের সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়। এবং এখানে কি হয়? জলবিয়োজন আরম্ভ হয়। কি হয়? জলবিয়োজন হয়। ডিহাইড্রেশন, ডি মানে কি ডিলিট, পানিটা কি এখানে ডিলিট হয়, অর্থাৎ জলবিয়োজন হয়। এবং এখানে কি হয়? ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো, মোটা এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্ট হতে দৃষ্টিগোচর হয়। কেন হয়? দেখো ভাইয়া, যখন পানিটা এখান থেকে বের হয়ে যায় তখন আমাদের এই ক্রোমোজোম গুলো কি খাটো, মোটা এবং রং ধারণ ক্ষমতা কি বৃদ্ধি পায়। রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এখানে কি স্পষ্টতর ভাবে দৃষ্টিগোচর হয়। যখন খাটো, মোটা হবে, রং ধারণ ক্ষমতা যখন বৃদ্ধি পাবে তখন এটি কি আমাদের চোখে আসবে, অর্থাৎ কি আমরা দৃষ্টিগোচর হবে, আমাদের দৃষ্টিগোচর হবে। এবং এখানে দেখো ভাইয়া কি বলতেছে, যে শেষের দিকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি ঘটতে থাকে। নট বিলুপ্তি ঘটে, এখানে কি বিলুপ্ত ঘটতে থাকে, এখানে বিলুপ্ত হয়ে যায় না, এখানে কি হয়? বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে আমি কি পেলাম, যে এটা একটি কি দীর্ঘস্থায়ী পর্যায়, এখানে জলবিয়োজন ঘটে, এখানে কি হয়? সর্বোচ্চ খাটো, মোটা এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের দৃষ্টিগোচর হয়, আর নিউক্লিয়াস এবং এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। ওকে, এবার দেখি আমরা এখানে কি বলতেছে, যে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, দেখো এটা একটা ক্রোমোজোম, এটা একটা সরি, তো এটা যদি একটা আমরা ক্রোমোজোম ধরি, এটা যদি একটা সেন্ট্রোমিয়ার হয়, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী অনুদৈর্ঘ্যে দুটি সূত্রে বিভক্ত থাকে। এই সূত্র দুটিকে আমরা বলি ক্রোমাটিড। এখানে কিন্তু কি ক্রোমোজোম হয়নি, এটাকে বলতেছি আমরা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড কোথায় দেখা যায়? প্রোফেজ দশায়। এবং এ পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা ঘটে। এখানে আরেকটা কি ঘটছিল, এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত ঘটতে থাকে এবং স্পিন্ডল তন্তু সৃষ্টি সূচনা ঘটে। তাহলে কি কি পাইলাম আমরা এখানে পাইলাম আমরা, এটা হচ্ছে কি সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়। এখানে কি জলবিয়োজন বা ডিহাইড্রেশন হয়, ক্রোমোজোম গুলো কি সবচেয়ে খাটো, মোটা এবং আমাদের দৃষ্টিগোচর হয়, এবং আমাদের কি হয়? নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে এবং এখানে কি তৈরি হয়? এ পর্যায়ে স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা।